আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেকদিন পরে ভিডিও দিতে যাচ্ছি, মানে কিছু কথা বলতে যাচ্ছি, কারণ এই কথাগুলো বলার খুব দরকার বললে আমি মনে করলাম। এবং আমার মনে হয় যে এই কথাগুলো বলার, আমার ইউটিউব চ্যানেলে অনেকদিন ভিডিও দিই না, এটা একটা ব্যাপার। কারণ চ্যানেল নাকি প্রতিনিয়ত ভিডিও দিতে লাগে, কারণ এটা ওদের নিয়ম আছে। তো যে কথাগুলো বলবো, হ্যাঁ, এটা কোনো ক্লাস নিচ্ছি না আমি, কিন্তু ক্লাসের থেকেও বেশি হতে পারে। একটা ক্লাসে যেমন একটা ইম্পর্ট্যান্স আছে, আমার কথাগুলো শুনলেও সেটা অনেকেরই ভালো লাগতে পারে এবং তোমাদেরও অনেকের ভালো লাগতে পারে বা উপকৃতও হতে পারো। তো কি নিয়ে বলবো সেটা সর্বপ্রথম একটা কোশ্চেন। আমি কোনো কিছু ভাবিনি যে কি নিয়ে বলবো, মনে হলো যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দু চারটা কথা বলি, মনে যা আছে। কেন? কারণ এতদিন তো আমি মানুষকে অ্যাডভাইস দিয়ে যাচ্ছিলাম, মানুষকে যারা ডিপ্রেশনে ছিল, যারা অ্যাংজাইটিতে সাফার করে, এবং তাদেরকে আমি সবসময় ভাবতাম যে কিছু কথা বলে তাদের ডিপ্রেশন অ্যাংজাইটি থেকে দূরে সরিয়ে নিয়ে আসার কথা ভাবছিলাম। আর এখন ক্রমশ যেন আমিও ওই পথে, অর্থাৎ একটা ডিপ্রেশন আমাকে যেন এসে চাপে ধরছে। কিন্তু আমি সবসময় যেমন মানুষকে বিচার করি, তার আগে কিন্তু আমার একটা ক্রাইটেরিয়া, আমি সবসময় নিজেকে বিচার করি। অনেকে এই জন্য আমাকে অনেক কিছু বলে যে আমার মধ্যে একটা ইগো আছে, একটা ইগো ব্যাপার কাজ করে। এটা সত্যি, আমার মধ্যে ইগো প্রচুর। আমাকে হয়তো হাসি খুশি দেখে অনেকে ভাবতে পারে যে না, ভালো লোক, কিন্তু না, অ্যাকচুয়ালি আমার মধ্যে ইগো মানে অহং, যেটা তোমরা বলে অহং, এবং কেউ কেউ ভুলবশত অহংকার বলে। কিন্তু ওটা অহংকার ওরা যে সেন্সে বলে, আমি সেই সেন্সে বলছি না। মানে আমি বলতে চাচ্ছি যে ইগো যে ব্যাপারটা, ওটা আমার মধ্যে আছে, এটা আমি স্বীকার করি। এবং আমার ইগোর জন্যই আমি যতটুকু করতে পেরেছি সেটা আমার ইগোর জন্যই, মানে আমার ওই সেলফ রেসপেক্ট বোধ, যে আমি এক্সিস্ট, হ্যাঁ, এটা আছে। আর এটা করার আগে আমি কিন্তু সবসময় নিজেকে বিচার করি, কারণ আমার চোখে অন্য মানুষের দোষ খুব কম আসে। অনেক সময় আমি নিজেই নিজের দোষ খুঁজে পাই। আর যদিও নিজের নিজের দোষ খোঁজাটা পৃথিবীর সব থেকে কঠিন কাজ। হুম তো যেটা বলছিলাম, আজকে আমি বলবো একটা খুব ভাইটাল বিষয় নিয়ে। সেটা হলো এদের সামনে যে নোটিফিকেশনটা দেবে বলে সরকার স্থির করেছে, এমনটা শোনা যাচ্ছে যে সেখানে 2016 যারা পরীক্ষার্থী দিবে, তারা কি পরীক্ষা দেবে না 2021 মানে পরবর্তীতে যারা আছে তারা পরীক্ষা দেবে। তো অ্যাকচুয়ালি এ বিষয়ে কোনো স্পষ্ট মতবাদ নেই। কদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম, সেটা হলো যে 2016রাও পরীক্ষা দিবে এবং তার সঙ্গে নতুনটাও দিবে। কিন্তু জানি না এই কথাটা কতটা সত্য, কারণ ওবিসি মামলাটা এখনো মেটেনি। তবে খুব তাড়াতাড়ি মিটে যেতে পারে, মিটে গেলে হয়তো সেটা সেখানে ওই এই যে যে ব্যালেন্সে যে ব্যাপারটা আর কি উঠে আসলো সোশ্যাল মিডিয়ায়, সেটা আর কি সত্য হবে। কিন্তু ওবিসি মামলা না মিটলে এটা আমরা বলতে পারছি না। তো এটা একটা সবচেয়ে বড় সমস্যা। আর একটা সমস্যা হলো এটাই যে পড়লে কি চাকরি পাবে, দিস দ্য কোশ্চেন মার্ক চিহ্ন এখন কিন্তু আমাদের সবার একটা নজরে আসছে, যে পড়লে কি আমরা চাকরি পাবো, বা পড়লেই চাকরি হয়। এক সময় আমি বিশ্বাস করতাম যে না, পড়লে চাকরি হয়, আমি পেয়েছি। অ্যাটলিস্ট অন্যকে বিচার করার আগে নিজেকে ভাবা, নিজেকে কোশ্চেন করা দরকার। তা আমি বৈধ হয়ে পেয়েছিলাম। তা আমি ভাবতাম যে না, পড়লে চাকরি হয়। এটা মানুষটা ভুল বলে যে অন্যায়ভাবে চাকরি হয়, কিন্তু পড়লে চাকরি হয়, এটা আমার বিশ্বাস ছিল। কিন্তু ভালোভাবে চাকরি পাওয়ার পরেও যে তোমার চাকরিটা নিয়ে কোশ্চেন মার্ক দেখা দিবে এবং সমাজের নপুংসকরা তোমার কোশ্চেন নিয়ে, তোমার এলিজিবিলিটি নিয়ে কোশ্চেন করবে, এবং সেটা কিন্তু সত্যি এটা মানে ভয়ঙ্কর। যখন তোমার থেকে কম যোগ্যতা সম্পন্ন কোনো টিচার তোমাকে বলে যে তুমি 2016 সালে পেয়েছো কিনা। এমনও টিচার আমি দেখেছি যে ঠিকমতো অ্যাপ্লিকেশন লিখতে পারে না। আমি এমনও টিচার দেখেছি যে রিডিং, এটা এটা বলতে লজ্জাবোধ হয়, যারা অনেক সময় আগে চাকরি পেয়েছে। আইকিউ এর কোশ্চেন কোনো করলাম না, আইকিউ কার কতটা ভগবানই জানে, হ্যাঁ, কিন্তু ওরা যে ঠিক মতো রিডিং করতে পারে এই নিয়েও কিন্তু কোশ্চেন আছে। একজন টিচার যে 11-12 চাকরি করবে কিংবা 9-10 চাকরি করবে, ডেফিনেটলি তাদের ছোট ছোট বাচ্চাদেরও পড়া কিন্তু একটা নিয়ম আছে। কিন্তু এই যে টিচাররা আমি দেখেছি যারা ঠিক মতো রিডিং করতে পারে না, ইংলিশ বাংলার কথা বললাম না, সে যাই হোক, আর ইংলিশ পড়ে তার বাংলা অর্থ করা, ওটা তো দুষ্প্রাপ্য ব্যাপার। এরা রিডিং করতে পারে না, একটা রিডিং করলে তার ৭৭টা প্রনাউন্সিয়েশন ভুল, এমন আছে। তো এবং সেই টিচাররাই আবার চোখে আঙুল দিয়ে বলে 2016 সালে পেয়েছে। বুঝতে পারছো তার সমাজটা কোথায় গেছে? আমাদের সমাজে এমন একটা বাতাবরণ চলে আসছে যেখানে কোনো শিক্ষকের যদি চাকরি চলে যায়, সেই স্কুলের শিক্ষকরাই আবার তার নাকি
কেক কেটে সেটাকে সেলিব্রেশন করে। ক্যান ইউ ইমাজিন দ্য পিকচার? দিস ইজ দ্য মেন্টালিটি অফ এ টিচার। এটাই হলো আমাদের সমাজের এখন প্রকৃত চিত্র। তো এগুলো বিষয়ে বলতে গেলে সত্যি নিজেকেও লজ্জাবোধ হয়, আর নিজেকেও ছোট মনে হয়, হ্যাঁ, যে কে কি করছে সেগুলো বিষয় নিয়ে আবার কেউ কথা বলে নাকি। কিন্তু না, এটা সত্যি আমাদের একটা মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। এই যে তোমরা যারা আমার ভিডিও দেখো, ক্লাস করো, আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড, তো তোমাদের একটা কথা বলি, আচ্ছা তোমারও তো কি মাঝে মাঝে এইরকম মনে হয় যে না চাকরি গেছে খুব ভালো হয়েছে? হুম দেখো, এই মানসিকতা যদি তোমরা পোষণ করে থাকো, ইউ আর নট এ স্টুডেন্ট অফ ফিলসফি। ইউ আর নট এ স্টুডেন্ট অফ ফিলসফি অ্যান্ড ইভেন ইউ আর নট এ এডুকেটেড ম্যান, যদি তুমি এইরকম চিন্তা ভাবনা পোষণ করো। কারণ কারণ ফিলোসফারদের চিন্তা ভাবনা 8-10টা মানুষের চিন্তা ভাবনার থেকে আলাদা থাকে। কেন একটু বুঝিয়ে বলছি। দেখো, আমাকে সেদিন একজন আমাকে বলেনি, আমার একটা বন্ধু খুব মুখ, মানে তার প্রচুর মুখ, হ্যাঁ, তো তাকে এক পানের দোকানে জিজ্ঞাসা করেছিল, ভাই চাকরিটা তো, ভাই বলেনি, বলছে মাস্টারমশাই চাকরিটা তো চলে গেল, কেমন লাগছে? তো ওই ছেলে বুঝতে পারছে আমার বন্ধু কোন কোয়ালিটি হবে, সঙ্গে সঙ্গে ওই ছেলে ওই দোকানদারকে বলছে যে আপনার যে তস্তজা 22 বছরের ছেলেটা আছে না, মারা গেলে আপনার যেরকম ফিল হবে আমার সেই রকম ফিল হচ্ছে। কথাটা শোনার পরে পানের দোকান মুখ ঝপসে দিল। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এটাই, তাই কাউকে কিছু বলার আগে না আমাদেরও অনেক সময় অনেক কিছু ভাবতে লাগে। সেখানে ওই শিক্ষক যে এত ক্ষোভ, সে হয়তো অ্যানালজি করতে বলছে, কিন্তু সেই কথাটা শোনার পরে কোনো বাচ্চাকে কাউকে যদি বলা হয় যে আপনার ছেলে মারা গেছে, তা ডেফিনেটলি তার মুখটা কালো হয়ে যাবে। অনুরূপভাবে কোনো টিচারকে যদি বলা হয় আপনার চাকরিটা চলে গেছে, যে যোগ্যভাবে চাকরি পেয়েছে, তাকে যদি বলা হয় তা তারও কিন্তু মানসিকতা অনেকটা তাই। তো এইরকম বিষয়গুলো নিয়ে আশা করি যে তোমরা এই যে মনের মধ্যে যে খুশিটা নিয়ে আসো, যে চাকরি চলে গেছে, আমরা চাকরির পরীক্ষা দেবো, আমরা এবার চাকরি পাবো। দেখো ভাই, সবাই অন্যায় করে চাকরি পায়নি। যারা ভালোভাবে পেয়েছে, মনে রাখবে তাদের কিন্তু কষ্ট হয়, কারণ এখানে তাদের কোনো দোষ নেই। যারা এই যে 2016 সালের প্যানেলে যারা চাকরি পেয়েছে, আমি পিএসসি চাকরি পেয়েছিলাম, সেটাকে ছেড়ে আমি এই চাকরিটা করছি জাস্ট বিকজ আমি এখান থেকে তাড়াতাড়ি পিএইচডি করার জন্য নো অবজেকশন সার্টিফিকেট পাবো, এবং আমি এখানে থাকলে আমার ওয়াইফের সঙ্গে থাকতে পারবো। দিতাম এটা, আমি কিন্তু আরেকটা চাকরি যেতে পারতাম, তাই না? কিন্তু আমি যাই নাই। কেন যাইনি? কারণ আমি এই জন্য যাইনি। কিন্তু আমি দুটো চাকরি পেয়েছিলাম। তো এইরকম শুধু আমি নয়, আমার মতো 15,000 টিচার যারা বৈধ, তাই না? 15,000, মোট নিয়োগ হয়েছে 17,200 সামথিং, সেখানে 15,000-এর মতো টিচার, 15,400-এর মতো টিচার যারা বৈধ, এটা তো সবাই স্বীকৃত। কারণ সিবিআই এতগুলো রিপোর্ট করার পরেও সেখান থেকে কোনো কিছু কিন্তু খুঁজে পায়নি। বাস্তব কথাটা তাই। তো কি আর বলবো, কিন্তু তারপরেও আমাদের সমাজের কিছু মানুষ, তারা হয়তো অনেকেই ভাবছে অবৈধ হয়েছে মানে প্যানেল ক্যান্সেল করলো, তার মানে আমরা চাকরি দিতে পারবো। ও মা, ইটস ভেরি প্লেজার টু মি, বাট ইটস নট প্লেজার টু ইউ, ইটস প্লেজার, ইট ইজ ভেরি হার্মফুল ফর দ্য নেক্সট জেনারেশন। নেক্সট জেনারেশন ক্যান নট মেক দ্য ড্রিম। তারা স্বপ্ন দেখতে পারে না। যদি এইরকম কেস আবার নেক্সট প্রজন্মের কারো ক্ষেত্রে হয়, তখন কি মেনে নিতে পারবে? একটা কথা বলি ফিলোসফির লোক হিসাবে, দেখো ভাই, আমি বাস্তব কথা বলি, প্রেম না করা অবস্থায় যখন তুমি প্রেম করবে না তখন তুমি চলতে পারবে, কিন্তু যখন তুমি প্রেম হওয়ার পরে ব্রেকআপ হয়, তারপর যে জ্বালা শুরু হয়, সেই ছেলেটা পরবর্তীতে আর একটা প্রেম করতে বাধ্য হয়। কিংবা তুমি যখন রেলে যাবে, রেলে যাওয়ার সময় কোনো যদি সঙ্গী মেলে, আর সেই সঙ্গী যে মাঝ রাস্তায় নেমে যায়, বাকি পথটা যাওয়া তার জন্য ভীষণ কষ্টকর হয়। এটা বাস্তব কথা। এই সাইকোলজিগুলো মধ্যে প্রত্যেকের বোঝা উচিত। তাই সমাজে 8-10টা মানুষ যেরকম আচরণ করে, আশা করি তোমাদের মনে যেন এইরকম আচরণ না হয়। আর যদি তোমাদের মধ্যে এইরকম আচরণ হয়, তাই ইউ আর নট দ্য হিউম্যান বিং। বিকজ হু ইজ দ্য হিউম্যান বিং? হিউম্যান বিং ইজ দ্য এসেন্সিয়াল ক্রাইটেরিয়া। কি এসেন্সিয়াল ক্রাইটেরিয়া? জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, তার মধ্যে বায়োলজিক্যাল, এবং তার সঙ্গে থাকবে কি র্যাশনাল। তুমি যদি তোমার র্যাশনাল পয়েন্টটাকে হারিয়ে ফেলো, তাহলে ইউ আর নট এ হিউম্যান বিং। বুঝতে পারছো আমি কি বললাম? তাই সমাজে ফিলোসফি পড়ে তুমি 8-10টা মানুষের থেকে আলাদা, এটা কিন্তু তোমার যে শিক্ষাটা, সেটা তোমার আচরণের মধ্যে প্রকাশ ঘটবে। বুঝতে পারলে কি বললাম? তোমাদের মধ্যে যদি এই মানসিকতাটা না থাকে, তাহলে আশা করি বুঝতে পারছো যে তুমি ওই সাবজেক্টটা পড়ার পরেও যেটা, আর তুমি না পড়ে যে ঠেলাওয়ালা যেটা বা পানোয়ালা যেটা, তুমিও সেটাই। তো এই জায়গাটা তোমাকে বুঝতে হবে। তো অনেক বলে ফেললাম। আর একটা কথা বলি, জানি না এটা কতটা কি হচ্ছে। দেখুন, যে ছেলে বা যে মাস্টারমশাই
যারা যোগ্য, যারা ভালো, যোগ্য বলবো না, যারা ট্যালেন্ট, মানে যারা সত্যি পরিশ্রম করে চাকরিটা পেয়েছে এবং 6-7 বছর চাকরি করেছে, মনে রাখবে যে তারা যেমন তাদের শুভ বুদ্ধিটাকে ব্যবহার করে ভালো কিছু করতে পেরেছে, তারা যদি আবার খারাপ কিছু করে তাহলে অনেকের কিন্তু অনেক সমস্যা হতে পারে। যেমন আমি এক টিচারের মুখ থেকে শুনেছিলাম, তারা বলেছিল যে অযোগ্যদের কারণে যে যোগ্যদের চাকরি যায়, যোগ্যরা যদি চায় আবার নিরীহদের চাকরি শেষ করে দিতে, শুধু সিট ক্রিয়েট করবে। বুঝতে পারছো কোন অ্যাঙ্গেল থেকে কথাটা বলেছে? তো এই হলো গল্প। তাই সবাইকে, হ্যাঁ, সবার প্রতি এই যে খুশি, এই যে ভেতর থেকে যে তোমার যে নেগেটিভ এনার্জি, এই যে নেগেটিভ ভাইব্রেশন গুলো যে তুমি প্রকাশ করছো, এটা কিন্তু সত্যি খারাপ। আমি এগুলো বিষয় ইউটিউবে বলতে চাইনি, সত্যি আমি বলতে চাইনি, কারণ আমি এখনো জানি, আই ফুল কনফিডেন্স অন মি, যে যে কোনো যদি কিছু হয় নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা হবে, কারণ আমরা কোনো অন্যায় করিনি, এতটুকু কনফিডেন্স আমার এখনো আছে। আর এটাকে বিশ্বাস, হ্যাঁ, জানি না, ইটস মে বি দ্য ব্যাড ফেইথ, বাট ব্যাড ফেইথ নয়, ইটস আমার ফুল ডিপ কনসার্নস। হ্যাঁ, আমি এমনটা বিশ্বাস করি, আর আমাকে যারা চেনে তারা ভালো করেই জানে। কিন্তু আর একটা কথা বলি, সেটা কি, যে এই যে গভর্নমেন্ট বা যে সরকার, হ্যাঁ, এই যে এই পরীক্ষা পদ্ধতিটা কন্ডাক্ট করছে, তারা যদি নেক্সট টাইম যদি তারা পরীক্ষা নেয়, আবার যে তোমাদের সঙ্গে দুর্নীতি হবে না, তার কি কোশ্চেন আছে, তার কি অবকাশ আছে, সেই জায়গাটা কি, সেই জায়গাটা কিন্তু আমরা কেউই জানি না। তো এটা কিন্তু সত্যি খুব কঠিন ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, আমি একটা কথা বলবো, আজ টেরোরিস্ট নিয়ে অনেক গল্প হচ্ছে। এই কথাগুলো বলা মানে সত্যি এই শব্দগুলো উচ্চারণ করতেও ভয় লাগে, কিন্তু টেরোর কারা? দেখো, ফিলোসফি, আমি অ্যাজ এ ফিলোসফি স্টুডেন্ট, সোশ্যাল ফিলোসফি পড়ি। টেরোরিস্ট মানে হলো তারাই যারা আতঙ্ক সৃষ্টি করে, যারা আতঙ্ক সৃষ্টি করে মানুষকে মারে। টেরোরিস্টের মেইন গল্প হলো আতঙ্ক, আতঙ্ক মানে ভয় সৃষ্টি করে। তো যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে, তারা কিন্তু পরবর্তী প্রজন্মর মুখে একটা কিন্তু ভয়ের সৃষ্টি করেছে। তো ইন দ্যাট সেন্স দে মে বি কনসিডার অ্যাজ এ টেরোরিস্ট। ইন হোয়াট সেন্স দে আর টেরোরিস্ট? না, আমি এইভাবে ডেফিনেশন দিতে যাচ্ছি না। কেন? কারণ সত্যি হলো এটাই, যে এখন স্কুল কলেজগুলোতে শিক্ষার্থীর সংখ্যা, মানে জেনারেল স্কুল কলেজগুলোতে সত্যি কমে গেছে। এই কমার কারণটা কি? কমার কারণটা হলো যে চাকরিটা হচ্ছে না। এখন চাকরি যদি না হয় রে ভাই, তাহলে কেউই আর ওই তোমার এমনি পড়তে চাবে না। কারণ ওই কবিতা দিয়ে মন মন শান্তি হলেও পেটের ভাত না হলে সেই কবিতা কেউ পড়তে চায় না। ডেফিনেটলি ওই সুকান্ত এর মতো কথা বলে গেছে যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আবার পিবি শেলির যে মুন, সেই মুনের ওই রূপালী মুনের গল্পে আমার মন ভরলেও পেটের খিদা কিন্তু মেটে না। তাই চাকরি দরকার, পড়াশোনার সঙ্গে চাকরির একটা সম্পর্ক থাকা দরকার। কিংবা কোনো কিছু করার একটা সম্ভাবনা থাকা দরকার। যে পড়াশোনা করে, মনে করো এই যে আমার যে চাকরিটা চলে যায়, আমি কি রাস্তা পথে গিয়ে বলবো যে ভাই আসো ফিলোসফি পড়াই? তাই না? এটা কি বলা সম্ভব? হ্যাঁ। তো দিস দ্য ম্যাটার, তাহলে আমার কি, আমার হলো ফিলোসফিটা পড়িয়ে আমাকে যেমন বাঁচতে হবে, আমার খাদ্য বস্ত্র বাসস্থান এটা ফিলোসফি পড়িয়ে আমাকে আনতে হবে, তাই না? তো ডেফিনেটলি আমি এই জায়গাটা বলছি যে সেই শিক্ষাই করতে চাবে যে শিক্ষার সঙ্গে তোমার জীবিকার সম্পর্ক যুক্ত, তাই না? তো এখানে যদি এমনটা হয়, তাহলে দেখা যাবে যে নেক্সট প্রজন্ম কিন্তু সত্যি এই পড়াশোনা থেকে দূরে চলে যাচ্ছে। দেখো, আমি পলিটিক্যাল কিছু বলতে পারছি না, কারণ আমি পলিটিক্সের কোনো লোক নেই, পলিটিক্স থেকে অনেক দূরে। কিন্তু আমি একটা জিনিস জানি, আমাদের এরিস্টটল একটা কথা বলে গেছে যে এভরি হিউম্যান বিইং ইজ ইনবর্ন পলিটিশিয়ান। মানে প্রত্যেকটা মানুষই কিন্তু জন্মগত পলিটিশিয়ান। হয়তো আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে নই, কিন্তু আমরা কিন্তু পলিটিশিয়ান। কিন্তু এই পলিটিশিয়ান, in that sense we have the reasoning power. Political the subject of political science is the one kind of science because it is deal with the law of causality. এবং ওখানে যে থিওরিগুলো আলোচনা করা হয় অন দ্য বেসিস অফ কজালিটি, মানে কার্যকরণ তত্ত্বের উপর ভিত্তি করে। ইন দ্য সেন্স দে আর, মানে পলিটিক্যাল সাবজেক্ট ইজ দ্য সায়েন্স, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এভরি হিউম্যান বিং অলসো ডিল উইথ সায়েন্স। ইন দ্যাট সেন্স দে আর, মানে কগনিটিভ পাওয়ার ডিল উইথ দ্য ল অফ কজালিটি আর ল অফ থট। ল অফ থট নিশ্চয়ই তোমরা জানো। তো এগুলো কোনো ব্যাপার না, এগুলো বিষয়ে আমি বলতেও চাই না, কারণ বললে খুব একটা ইয়ে হয়। কিন্তু এটা সত্যি কথা, যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর হবে। এবং আমি দেখেছি অনেকে বলছে নতুন করে পরীক্ষা নিলে ভাই পরীক্ষা পাস করতে হবে, নতুন করে পরীক্ষা দিয়ে আবার তোমাকে যোগ্যতার প্রমাণ দিতে হবে। কিন্তু সত্যি কথা হলো এটাই যে সত্যি কি নতুন করে পরীক্ষা নিলে
এই যে যারা ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চা আছে, তার পড়াশোনা থেকে অনেকদিন দূরে এবং সংসার আছে। দেখো আমাদের প্রত্যেকের জীবনে একটা ধর্ম আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। আমরা এখন সংসার ধর্ম পালন করছি, গার্হস্থ্য জীবন, যেটা ব্রহ্মচর্য জীবনটা আমরা অতিবাহিত করে আসি, এবং এখন আমরা গার্হস্থ্য। এখানে কি সংসার এবং তার সঙ্গে এখন এখন কোশ্চেন বুঝতে পারে, তাহলে এডুকেশনটা তো এই সংসারের একটা হতে পারে না? তোমাদের প্রফেশনটা এডুকেশন। দেখো ভাই, আমরা যখন আগে যে জায়গাটা ছিলাম সেটা হলো পড়াশোনা, শুধু পড়াশোনার জগৎ, এবং এখন যে জায়গাটা সেখানে বউ বাচ্চা সংসার সব কিছুই আছে। তাই এই জায়গা থেকে ওই জায়গায় উপনীত হওয়া এটা কিন্তু কঠিন ব্যাপার। আর দ্বিতীয়ত যারা টিচার আছে তারা কি হয়, তারা যখন কোনো একটা বই পড়ায় নির্দিষ্ট ক্লাস নেওয়ার আগে 10-15 মিনিট পড়িয়ে গিয়ে সে ক্লাস নেয়, তাই না? কিংবা তার একটা ওই রকম ধারণা আছে, তার উপর ভিত্তি করে সে ক্লাসটা নেয়। কিন্তু একটা ক্লাস নেওয়া আর নিজেকে পড়া, এর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। এই যে রিটেনশন ক্ষমতা, পুনর্জাগরণ করার ক্ষমতা কিংবা ধরে রাখার ক্ষমতা, রিকালেকশন অ্যান্ড রিটেনশন, এটা ওই মানে আজ থেকে 28-24 বছর বয়সে যেমন ছিল, নিশ্চয়ই আমার 35 বছর বয়সে এসে সেটা নেই, এটা সত্যি কথা। আর এটা শুধু আমার নয়, এটা অনেকেরই নেই, এবং আমি তাও তো একটু পড়াশোনার সঙ্গে যুক্ত আছি কি বলে, কিন্তু অনেকের মধ্যে সেটা নেই। কিন্তু ওরা যে সেই টাইমে যে কন্ডিশনে ছিল সেটা কি সেটা দিতে পারবে, সেই ইফোর্টটা দিতে পারবে? এখন তখন এই যে রাহুল দ্রাবিড় ইজ এ গুড ক্রিকেটার, হি ওয়াজ এ গুড ক্রিকেটার, নাও ইজ এ গুড কোচ। কারণ গুড ক্রিকেটার ছিল তাই এখন সে গুড কোচ, ডেফিনেটলি কোনো সন্দেহ নেই। কিন্তু রাহুল দ্রাবিড়ের আর জায়গায় এই যে এখন সূর্যবংশী যে স্টাইলে ব্যাট করে, রাহুল দ্রাবিড় কি সেই স্টাইলে ব্যাট করতে পারবে? ইজ ইট পসিবল? ওই 14 বছরের ছেলেটা যে যে হিসেবে আইপিএল খেলছে, সে হিসেবে রাহুল দ্রাবিড় তার কোচ, সে কিন্তু ওইরকম খেলতে পারবে না রে ভাই, এটা সত্যি কথা। তাই এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে, এই যে আমরা যে খুশি হচ্ছি কিংবা আমরা যে বলছি যে না এটা মানে আমার কাছে একটা গ্রেট অপরচুনিটি, তাহলে কিন্তু এটা মানে ভুল ভাবা হবে। আর যদি কোনো রিপ্যানেল করা হয় কিংবা যারা অন্যায়ভাবে আসছে তাদেরকে বাইর করে দিয়ে যারা যোগ্যতম তাদেরকে ইনক্লুড করা হয়, তাহলে মানে ভালো। দেখো আমার থেকে ওরা ভালো বোঝে, যারা নিয়ে ব্যবসা করে কিংবা বিক্রি করে যারা খায় তারা ভালো বোঝে। কিন্তু মানবিক গ্রাউন্ড বলে সব জায়গায় তো একটা আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় যে ওই যারা অন্যায় করেছে তাদেরকে আইডেন্টিফাই, তাদেরকে বায়ো করে দিয়ে ওই জায়গাগুলোতে যারা পিছনে ছিল তাদেরকে ইনক্লুড করলে ইট ইস দ্য বেস্ট। আর যদি না হয়, যদি সত্যি সত্যি প্যানেলটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে সেটা এর ইফেক্টটা সমাজের অন্য অন্য অনেক জায়গায় পড়তে পারে। কীরকম? শিক্ষাক্ষেত্রে যেমন পড়বে, তেমনি যারা এক্সিস্টিং টিচার যারা যারা অনেকটা খুশি হচ্ছে, মানে অ্যাকচুয়ালি শিক্ষকের বৈরি নাকি শিক্ষক, দালালের বৈরি মানে শত্রু আর কি। দালালের শত্রু যেমন দালাল, কিন্তু শিক্ষকের শত্রু যে শিক্ষক হতে পারে, আমি এটা প্রথম শুনলাম এবং সেটা দেখলাম। কিন্তু হ্যাঁ, আমার স্কুলটা খুব ভালো, সেখানে হেডমাস্টার থেকে শুরু করে সবাই ভালো, কিন্তু আমি বাদবাকি যে খবরগুলো শুনতেছি সেটা কিন্তু খুব খারাপ। এবং আমি আরও একটা জিনিস দেখেছি, এতে সব থেকে বেশি মানে যেটা আর কি, যেটা প্লেজার, মানে খুব একটা এক্সাইটিং মুভমেন্ট, সেটা পাশের বাড়ির আঙ্কেল। মানে এরা মনে হয় নিজে তো পড়েনি, কারণ নিজে পড়েনি কেন, এরা কি করে, দেখো কিংবা আমরা যে টাইমে পড়াশোনার জন্য ব্যস্ত ছিলাম সেই টাইমে দেখবে যারা চাকরি পায়নি এমন অনেকে আছে, তারা ওই টাইমে সিগারেট ফুগাতো, মেয়েকে বাইকের পিছনে নিয়ে ঘুরতো। কিন্তু আমরা কিন্তু ওই টাইমে ঘরে বন্ধ হয়ে প্রচুর পড়াশোনা করেছি। অনেস্টলি না, আমি আমার ক্ষেত্রে বলতে পারি। আজ যখন ওরা বিভিন্ন কাজ করে, কেউ হয়তো ওই পার্টির পিছনে দালালি করে বেড়াচ্ছে, তাই না, কেউ হয়তো এখানে করছে ওখানে করছে। এখন তুমি যে মাস গেলে 60 থেকে 65 হাজার টাকা গুনতেছো, বিভিন্ন সুখে আছো, ওটা কিন্তু ওই যে প্রথম অবস্থায় সে এনজয়টা করছে সেটা সে ভুলে গেছে। এখন তুমি যে সুখে আছো ওটাও সহ্য হচ্ছে না। দিস দ্য ম্যাটার, এটা কিন্তু লক্ষ্য করবে। এই যে প্রথম অবস্থায় মানে অ্যাকচুয়ালি মাধ্যমিক, হাই সেকেন্ডারি, এগুলো তো আমরা পড়াশোনা করে আসছি, তাই না রে ভাই? গ্রাজুয়েশন, MA, কত পড়াশোনা করছি, কিন্তু এরা কিন্তু পড়াশোনা করেনি। এই একই কথা আমি একটা পানের দোকানকে বলেছিলাম যে দাদা আপনি যে ও বলছিল যে এই এত টাকা বেতন দেওয়া হচ্ছে, এটা কি করে ওরা। তা আমি ওনাকে বলছিলাম, দেখো ভাই, সত্যি হলো এটাই, এই লোকটা যখন পড়াশোনা করছে তখন তুমিও তোমার বাবার কাছে টাকা নিতে, কিন্তু তুমি তোমার মেয়ের পিছনে মানে ফটন্ডিবাজি ওইরকম করে বেড়াতে। তার জন্য তোমার ওই বড় ভাইটাও চাকরি পেয়েছে কিংবা এই দাদাটাও চাকরি পেয়েছে, কিন্তু তুমি পাওনি, কারণ তোমার মধ্যে ওই ছোট অবস্থায় একটা হিরো হওয়ার ব্যাপার ছিল। তার জন্য তোমার আজকে জিরো, তুমি আজকে মানে কিছুটা করে খাও, আর ও আজকে বাইক চালিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু এই জিনিসটা আমরা বুঝি না বুঝিয়ে
আমরা কিন্তু আমাদের এই যে হিউম্যান যে মানে একটা যে ইন্টেনশন, মানে অ্যাকচুয়ালি মানুষের মধ্যে তো লাভবৃত্তি এবং হিংসা এবং ভালোবাসা দুটোই থাকে। তো শিক্ষিত যারা যারা সত্যি আহ, নিজেকে রিয়েলাইজ করতে পারে, তারা কিন্তু ভাই একটা জিনিস মাথায় রাখে, তারা কিন্তু এই যে জিনিসটা, সে কিন্তু তার হিংসা বৃত্তিটাকে বন্ধ করে সে তার ভালোবাসার বৃত্তিটাকে প্রকাশ করে। আর যারা সাধারণত এই জিনিসটা থেকে দূরে, অর্থাৎ এডুকেশন থেকে দূরে অনেকটা, তারা কিন্তু তাদের যে হিংসাত্ব বৃত্তি সেটা কিন্তু প্রকাশ করে। এটা কিন্তু সত্যি কথা। এবং এটা আমি নয়, উইলিয়াম জেমস বলে একজন ব্যক্তি, তিনি কিন্তু এই কথাটা বলছেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে এই হিংসা এবং ভালোবাসা এই দুটো দিকেই থাকে। তবে যে যেটা পছন্দ করে তার মধ্যে সেটা আসে। এডুকেশন হলো সেটাই যেটা আমাদের হিংসাটাকে ডোমিনেট করে, সেখানে ভালোবাসার বৃত্তিটাকে জাগরিত করে। কিন্তু আবার অনেক সময় এমন হয় ফুল আর কাটে, সিনেমা দেখেছো নিশ্চয়ই, হ্যাঁ। কিন্তু ফুল যদি একবার কাটা হয়, হ্যাঁ, তাহলেও কিন্তু তার ইম্প্যাক্টটা সমাজে বিশাল ভয়ঙ্কর ধারণ করে। তাই আমি বলবো, হ্যাঁ, সবাইকে যে সুস্থ মানুষের শুধু মানুষের প্রতি মানুষের সাথে মানুষের মতো ব্যবহার করো। যে এমনটা খুশি হও না, আবার এমনটা আচরণ করো না যেটা সত্যি খারাপ লাগে, হ্যাঁ। তাহলে এই তোমার যে এডুকেশন কিংবা তোমার যে কোয়ালিটি, তুমি যে তোমার শিক্ষা, এগুলোর যেন একটা প্রশ্নের মুখে সম্মুখীন হয়ে দাঁড়ায়। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। অনেকটা মনে হয় বেশি বলে ফেললাম, জানি না কতটা বলে ফেলছি। তবে এটা ঠিক, রাজনীতি রাজনীতি করা ভালো। আমি রাজনীতি নেতাদের বলছি যে রাজনীতি করা ভালো, কিন্তু এমন কোনো বিষয় নিয়ে এরকম করা উচিত নয় নিরীহ মানুষদের নিয়ে, যেটাতে একটা বিশাল কোনো পরিবর্তন হয় কিংবা বিশাল কোনো ক্ষতি হয়ে যায়, হ্যাঁ। এটা কিন্তু সত্যি কথা, হ্যাঁ। তাই রাজনীতি নেতাদের আমি একটা কথা বলবো, রাজনীতি করছো, গ্রামগঞ্জে অনেক রাজনীতি হচ্ছে, অনেক লোক, কিন্তু এমন কিছু করো না যেটা সত্যি ভয়ঙ্কর, হ্যাঁ। আর আরেকটা কথা বলি, দেখো রাজা, আমরা আগে ইতিহাসের গল্প পড়তাম, সেই রাজা মহারাজাদের গল্প। সেই গল্পে কিন্তু যে এক রাজা যখন অন্য রাজার কাছে যুদ্ধ করে তার সিংহাসনচ্যুত করে যায়, যে সবাই কিন্তু ওই যুদ্ধ করে করে বিদায় হয়। তাই এই জায়গাটা আমাদের একটু মাথায় রাখতে লাগবে। যদি আমরা হিংসা করি, ফিডব্যাকে আমরা হিংসাই পাবো। আর যদি আমরা ভালো করি, তাহলে ফিডব্যাকে আমরা ভালোই পাবো, অর্থাৎ লাভ ফল লাভ। আমার এটাই মনে হলো। দেখো এখন আপনাদের ব্যাপার, জানি না আমার ভিডিওটা কজন দেখবে, কিন্তু দেখলে দেখো, না দেখলে নাই, হ্যাঁ। আর তবে আমি সুস্থ হচ্ছি, যদি সেরকম হয় আমি আবার ভিডিও দেবো, আবার আসবো। চ্যানেলে থাকো, ভালো লাগবে। ওকে, বাই, চলো।